নমস্কার। এই ভিডিও অনেকদিন পর ক্লাস 11 একটা ভিডিও এনেছি আমি। এই ভিডিওতে কাইনেমেটিক্স অর্থাৎ একমাত্রিক গতি চ্যাপ্টারের, ঠিক আছে, থাম্বনেল অনুযায়ী দেখেছো তোমরা একমাত্রিক গতি চ্যাপ্টারের 21 অব্দি ভিডিও আমি দিয়েছিলাম আগে, 21-এর সেট 2 এর। এবার সেট 2 এর 22 থেকে আমি দিচ্ছি, ঠিক আছে। 21 পর্যন্ত হয়ে গেছে, 22 থেকে আমি দেবো এবার। চলো 22-এর অঙ্কটা দেখো কী আছে। একটি গভীর কুয়োর মধ্যে একটি পাথর ফেললে 7.7 সেকেন্ড পরে জলের শব্দ শোনা যায়। শব্দের বেগ দেওয়া আছে কত, 343 মিটার পার সেকেন্ড হলে কুয়োর গভীরতা কত হবে। তো এটা যদি আমি স্কিম্যাটিক একটা ডায়াগ্রাম আঁকি, ছবি এঁকে নিই যদি একটা, তাহলে দেখো একটা কুয়ো যদি আমি এঁকে নিই এটা, ঠিক আছে। আর তার গভীরতা তো চেয়েছে, আমি ধরে নিলাম এর গভীরতা হচ্ছে এইচ, ঠিক আছে। এখান থেকে এত অবধি হচ্ছে এইচ গভীরতা। এবার যদি ঝিলটা এখান থেকে ফেলি, ঠিক আছে, ঝিলটা যদি ফেলি, সেই ঝিলটা নিচে যাবে, প্রথমে নিচে যাবে, এখানে শব্দ তৈরি হবে, সেই শব্দটা উপরে আসবে এবার, ঠিক আছে, এটা শব্দ। তো সময় লাগবে। এবার দেখো একটা ব্যাপার আছে যে যখন ঝিলটা নিচে পড়ছে, হ্যাঁ, ঝিলটা তো একটা বস্তু, আর শব্দটা হচ্ছে একটা ওয়েভ অর্থাৎ তরঙ্গ। তরঙ্গের ওপরে অভিকর্ষ কোনো ক্রিয়া থাকে না, কিন্তু শব্দ এই পাথরটি যখন বস্তু, যেহেতু যার ভর আছে, তার জন্য একটা অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করছে তার জি। এবং সেটা কোন দিকে, অবশ্যই দেখো অ্যারো অনুযায়ী নিচের দিকে। তার মানে কি, এর বেগটা ক্রমশ বাড়বে, বাড়তে বাড়তে নিচে নামবে, আর যখন শব্দ তৈরি হবে, সেই শব্দ যখন তরঙ্গের আকারে ছড়িয়ে পড়বে তখন সমবেগে যাবে, কারণ এখানে সমবেগই দেওয়া আছে আর আমরা জানি সমবেগেই যাবে ওটা। বেশ, তাহলে দেখো এবার যদি আচ্ছা পাথরটা যদি নিচে পড়তে সময় লাগে T1 সেকেন্ড, ঠিক আছে, নিচে পড়তে সময় লাগছে T1 সেকেন্ড, তাহলে আমি কী বলতে পারি যে এইচ, ঠিক আছে, এইচ ইকুয়াল টু, এখানে পাথরের বেগ কত, প্রাথমিক বেগ হচ্ছে ইউ ইকুয়াল টু 0, তাহলে 0 ইন্টু T1 প্লাস নিচে পড়ছে মানে বেগ বাড়ছে, তাহলে আমি হাফ আর জি ইন্টু T1-এর স্কোয়ার নেব। তাহলে এখান থেকে কী পেয়ে গেলাম, এইচ ইকুয়াল টু হাফ জি T1 স্কোয়ার। এখান থেকে T1 কত পাচ্ছি আমি, T1 সমান স্কোয়ার যদি করি তাহলে 2h/g, আর যদি স্কোয়ার তুলে দিই তাহলে কত হবে, √2h/g। এরপর দেখো শব্দের বেগ দেওয়া আছে 343 মিটার পার সেকেন্ড। কতটা দূরত্ব কভার করছে, এইচ দূরত্ব অতিক্রম করছে 343 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে সময় কত লাগবে, অর্থাৎ T2, যদি ওপরে নাম উঠতে সময় লাগে T2, শব্দের উপর দিকে সময় লাগে T2, তাহলে আমি বলতে পারি যে এইচ ইকুয়াল টু বেগ কত, 343 ইন্টু T2, ঠিক আছে। দূরত্ব সমান কত হবে না, দূরত্ব সমান হয়ে যাচ্ছে এদিকে বেগ ইন্টু সময়। তা T2 কত হয়ে যাচ্ছে, h/343, এটা 2 আর এটা 1, আগেটা 1। এবার দেখো মোট সময় লেগেছে 7.7 সেকেন্ডস, ঠিক আছে। তাই আমি বলতে পারি এই T1 এবং T2 যোগ করলে 7.7, অতএব √2h/g প্লাস h/343 ইকুয়াল টু 7.7, ঠিক আছে। এবার আমাদের বের করতে হবে এইচের মানটা, কিন্তু এইচটা বের করতে গেলে আমাদের কি সমাধান করতে হবে। তো এইচটা সমাধান করার জন্য কি করব, দেখো এখানে আমি √h কমন নিই না, দেখো রুটের ভেতরে আছে, রুটের ভেতরে পুরোটাই আছে, তার মানে √2 আছে, √h আছে, √g আছে, কমন নিইনি, √h কমন নিয়ে নিলাম। থাকলো কি পড়ে এখানে, 2/g এর মানটাকে আমি 9.8 ধরছি, ঠিক আছে। g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে, প্লাস আমি রুট কমন নিয়েছি, √h কমন নিলে এখানে থাকবে কি, √h বাই কত হচ্ছে এখানে, সরি এখানে দরকার নাই √h কমন নেওয়ার, আমি কী করছি এখানে h থাকুক, আমি কমন নিচ্ছি না, আমি জাস্ট এইখান থেকে এটা বের করেছি, এটা h/343 থাকুক সমান 7.7। এবার আমাদেরকে এইচের মান বের করতে গেলে কী করতে হবে, দেখো এইচের মান বের করতে, আমি তার আগে √h মানটা বের করি, ঠিক আছে। √h মানটা বের করি, আমি সাজিয়ে নিই সমীকরণটা, সাজিয়ে নিই একটু, এইখানে সাজিয়ে নিচ্ছি, কী আছে দেখো, এই সমীকরণটা এখানে তুলছি। এটা হচ্ছে √h ইন্টু 1/4.9, কাটাকাটি করলাম, প্লাস এখানে থাকলো এটাকে আমি এইচ আছে না, এইচকে লিখতে পারি √h হোল স্কোয়ার লিখে দিলাম বাই 343 সমান 7.7। এবার আমি কী করছি, একটা সমীকরণ লিখছি, দেখো ax² + bx + c সমান 0।
যেখানে এক্সের দুটো ঘাত আছে তার সহগ আছে এ, এক্সের এক ঘাতের সহগ বি, আর সি আছে যেখানে এক্সের ঘাত নেই, এক্সের ঘাত 0। আমি এটাকেও তাই করতে পারি যে আমি এখানে এক্স সমান, আমি যদি এক্স সমান ধরে নিই √h, ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, এটা হয়ে যাচ্ছে এক্স, এটা হচ্ছে এক্সের স্কোয়ার, কারণ √h এর স্কোয়ার আছে। তাহলে দেখো আমি এটাকে লিখছি এইভাবে, √h এর স্কোয়ার বাই 343 প্লাস √h ইন্টু 1/4.9 মাইনাস 7.7 ইকুয়াল টু 0। এইটা হয়ে গেল আমাদের কি, এই সমীকরণ আকারে চলে এলো, ঠিক আছে। এবার দেখো এটা সমাধান করবো কীভাবে। দীঘা শ্রীধরাচার্য সূত্র লাগিয়ে দিচ্ছি আমরা। তার মধ্যে কার মানটা বেরোবে না, এক্সের মান বেরোবে, অর্থাৎ √h বেরোবে। √h সমান হয়ে যাবে আমাদের মাইনাস বি, বি কোনটা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এই 1/343 করলে এটা এ, আর এটা হয়ে যাচ্ছে সি, মানে মাইনাসটা নিয়ে আর কি। তাহলে মাইনাস বি, তাহলে মাইনাস অফ √1/4.9 প্লাস মাইনাস √1/4.9 এর স্কোয়ার মাইনাস 4ac, 4 মানে হচ্ছে এই 4 তো 4ই হলো, আর এটা হচ্ছে 1/343 ইন্টু সি মানে কত, সি মানে হচ্ছে দেখো মাইনাস আছে, মাইনাসটা নিয়ে, এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে 7.7/2a, 2 ইন্টু 1/343, ঠিক আছে। এবার একটা কনফিউশন আসতে পারে, যেখানে প্লাস মাইনাস আছে, ঠিক আছে, এখানে প্লাস মাইনাস আছে, তাই প্লাস আমি কোন মানটা নেবো, প্লাসটা নেবো না মাইনাসটা নেবো। দেখো আমি যদি মাইনাসটি নিতে হয়ে যাচ্ছে কি √h সমান মাইনাস সামথিং আবার মাইনাস সামথিং, কিন্তু সমস্যা হচ্ছে রুটের বাইরে কখনো মাইনাস হয় না। মানে আমি এইচের একটা মান ধরো আছে, আমি এইচের আমি যে রুট করি, ঠিক আছে, রুট মানে আমি এইচ মানে একটা এক্স আছে, এক্স বা একটা রাশি আছে বা এক্স স্কোয়ার আছে, তার আমি রুট করছি, কত আসবে, √x² সবসময় কিন্তু আসবে এক্স, মাইনাস প্লাস মাইনাস এক্স কিন্তু নয়, ঠিক আছে, প্লাস মাইনাস এক্স না, সবসময় প্লাস আসবে, তার মানে রুটের বাইরে সবসময় প্লাস আসে, তার মানে রুটের বাইরে √h করলেও সে প্লাস রাশি আসবে, অর্থাৎ আমাকে এখানে প্লাসটা নিতে হবে, মাইনাসটা নিলে চলবে না। তাহলে আমাদের হয়ে যাচ্ছে মাইনাস √1/4.9 প্লাস মাইনাস √1/4.9 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু 1/343 ইন্টু 7.7/2 ইন্টু 1/343, এইটা ক্যালকুলেশন করবে, ঠিক আছে, দিয়ে একটা √h বেরিয়ে আসবে, এটা মোটামুটি 15.6 বা এরকম কিছু একটা আসবে, ঠিক আছে। এবার যখন এটাকে √h এর স্কোয়ার করে দাও, তাহলে হয়ে যাচ্ছে h সমান 15.6 স্কোয়ার করো, তাহলে কত আসছে আমাদের, ওই মোটামুটি 240 মতো মিটার মতো আসবে, ঠিক আছে। এটা তোমরা ক্যালকুলেটার করতে পারবে, কীভাবে দেখো আমি বলে দিচ্ছি। এটা ক্যালকুলেটার করার নিয়ম হচ্ছে এরকম, তোমরা প্রথমে ক্যালকুলেটারে মাইনাস দেবে, দিয়ে রুট চিহ্ন দেবে, ঠিক আছে, দিয়ে ব্র্যাকেট দেবে, দিয়ে 1 লিখবে, ভাজিত 1 ডিভাইড চিহ্ন 4.9, ঠিক আছে, বেশ, দিয়ে ব্র্যাকেট বন্ধ করে দিলে, রুট শেষ হয়ে গেলো, আবার প্লাস দাও, এবার রুট দাও, ঠিক আছে, রুট দিলে এটা দিয়ে ব্র্যাকেটে 1 আচ্ছা এইভাবে লিখবে, 1 ডিভাইড বাই 4.9 এটা লিখবে, তার স্কোয়ার দেবে পাওয়ারে, প্লাস এখানে দেখো 4 লিখবে ইন্টু 7.7 লিখবে ডিভাইড বাই 343 লিখবে, এটা হবে, ঠিক আছে। এর অ্যান্সারটা বের করবে, সাপোজ এই অ্যান্সার আসছে এ, হ্যাঁ অ্যান্সার দিয়ে আবার কী করবে, তারপরে লিখবে ইকুয়াল টু দেবে, প্রথমে ইকুয়াল টু দিলে দেখে চলে এলো, দিয়ে আবার কি লিখবে অ্যান্সার, দেখবে অ্যান্সার অপশানে আছে নিচে কোণে অ্যান্সার, দিয়ে দেখো এখানে 343টা ভাগে আছে, তাহলে ইন্টু 343 করবে, ডিভাইড বাই 2 করবে, তারপরে দেখবে এটা আসবে প্রায় 15.6, ইকুয়াল টু দিলে আবার অ্যান্সার দেবে, দিয়ে তার স্কোয়ার করবে, দেখবে চলে আসবে 240, ঠিক আছে। এইটা হলো প্রপার মেথড ক্যালকুলেটারে বের করার জন্য। এইখানে তোমাদের সমস্যাটা দেখো, একটা জিনিস বলি, এই কোয়েশ্চেনটা আমি তুলেছি ছায়া অ্যাপ থেকে, অবশ্যই, ঠিক আছে, ছায়া অ্যাপ থেকে স্ক্রিনশট তুলেছি, কারণ ছবি তুললে অনেক সময় চেনা বেঁকা হয়ে যায়, তো আমি ছায়া অ্যাপ থেকে, কিন্তু ওখানে সমস্যার সমাধান তোমরা দেখেছো কীভাবে করা আছে, হ্যাঁ আমিও দেখেছি কীভাবে করা আছে, কিন্তু এইভাবে করছি আমি, যেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল প্রসেস, মানে যেভাবে করা যাবে, হ্যাঁ ওই অ্যাপে যেভাবে সলিউশন করা সেটা কিন্তু করা যাবে না, ওইটা কিন্তু করা মানে অতটা সোজা নয়, এটা খানিক কঠিন হয়ে যাবে, আর এইটা যেটা আমি দেখালাম সেটা কিন্তু করা যাবে, ঠিক আছে, ক্যালকুলেশনটা করা যাবে, সেই জন্য আমি এইভাবে করে দিলাম। দেখো চলে আসছি আমি কোয়েশ্চেন নাম্বার 23, কী আছে, একটি কুয়োতে 122.5 মিটার গভীরতায় জল আছে,
তো এই একই জিনিস, এইটা যদি আমাদের সিলিন্ড্রিক্যাল শেপ হয়, চোঙাকৃতি, তা জল আছে মনে করো এত দূর অবধি, ঠিক আছে। তো এটা হয়ে গেল জল। আচ্ছা, এইটা জলে কুয়োর উপরই মুখটা, এখান থেকে এর দূরত্ব হচ্ছে 122.5 দেওয়া আছে। কুয়োর মুখ থেকে ঝিল ফেললে যদি 5.3 সেকেন্ড পরে 36 সেকেন্ড পরে জলের শব্দ শোনা যায়, তাহলে শব্দের গতিবেগ কত? তো দেখো, আগে ঝিলটা নিচে পড়বে, এই ঝিলটা নিচে পড়বে, কিন্তু সমবেগে যাবে না, অবশ্যই এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণ নিয়ে। দেখেন এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, T1 লিখে দিচ্ছি, T1, বেশ, কারণ সময় লাগছে T1 নামতে। যেখানে ইউটা কি, অবশ্যই জিরো, কারণ এখানে তো বেগটা তো জিরো, এখানে ইউ ইকুয়াল টু জিরো, এখানে জাস্ট স্থির রেখে ছেড়ে দেওয়া হয়েছে এবং নিচে নামছে। তো এখানে তুমি বলবে প্লাস নিলাম না মাইনাস নিচ্ছি, কী নিচ্ছি? এখানে প্লাস কেন নিচ্ছি? কারণ দেখো নিচে নামলে কী মনে হয়, যখন পাথর যখন নিচে নামে তখন তো বেগটা বৃদ্ধি পায়, তার জন্য এখানে প্লাস হলো। তাহলে আমি লিখছি T1, সরি জিরো হয়ে যাবে, এটা হাফ জি মানে অভিকর্ষ ত্বরণ ইন্টু T1 এর স্কোয়ার। আর এখানে কত দেওয়া আছে? 122.5, সেই অনুযায়ী 122.5 ইকুয়াল হয়ে যাচ্ছে হাফ ইন্টু 9.8 ইন্টু T1 এর স্কোয়ার, ঠিক আছে। সমাধান করলে কী হবে দেখো, 2 আর এটা কেটে গেল 4.9, এখানে থাকলো 122.5 ইকুয়াল টু 4.9 ইন্টু T1 এর স্কোয়ার। দেখো দশমিক তুলে দাও, দুদিকে দশমিক এক ঘর করে উঠে যাচ্ছে, তো T1 এর স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে 1225/49। T1টা কত হয়ে যাবে? তাহলে রুট ওভার করে দাও, T1টা হয়ে যাচ্ছে, তাহলে দেখো এখানে 1225-এর রুট কত হবে? 35, আর 49-এ কত হবে? 7, ঠিক আছে, তাহলে হয়ে গেলো 7.5 সেকেন্ড। এবার দেখো এখানে বলবে যে এখানে কী করে বললাম 1225, আমি জিনিস বলে দিই, যদি কোনো সংখ্যা পূর্ণবর্গ হয় এবং লাস্টে 25 থাকে, ঠিক আছে, থাকলো দুটো ডিজিট থাকলো 25, আর আগের দুটো ডিজিট হোক বা 3টে বা 4টে যাই হোক না কেন, যে ডিজিটটা 25টা বাদ দিয়ে বাকি ডিজিট কত আছে এখানে, যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তখন বলছি আমি, পূর্ণবর্গ সংখ্যা না হলে কিন্তু হবে না। 12 আছে, তাহলে 12টাকে তোমাকে ভাঙতে হবে দুটি পরপর মৌলিক সংখ্যা, দুটি পরপর সংখ্যায় ভাঙতে হবে, দুটি গুণফল হিসেবে। তো 12কে আমি ভাঙতে পারি দুটি পরপর সংখ্যা বলতে কি 3 এবং 4, ঠিক আছে, তো ছোটো সংখ্যাটা নেবে সবসময়। এটা হলো শেষে 25 থাকলে সেই সংখ্যার বর্গমূল করার নিয়ম, যদি সেটি পূর্ণবর্গ হয়। হ্যাঁ, এখন যদি বলে 1325 আছে, সেটা কি করে হবে? সেটা তো পূর্ণবর্গ নয়, সেই জন্য এটা খাটবে না, পূর্ণবর্গ হতে হবে। যদি পূর্ণবর্গ হয় এবং শেষে 25 থাকে, 25টা বাদ দিয়ে আগের যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে তোমরা উৎপাদক বিশ্লেষণ করবে এবং দেখবে যে পরপর দুটো সংখ্যার গুণফল আসছে কিনা, যদি আসে তাহলে ছোটো সংখ্যাটাকে নেবে তোমরা। এটা হচ্ছে নিয়ম। তাহলে এই 5 সেকেন্ড হয়ে গেল, তাহলে 5 সেকেন্ড তো নামতে লেগেছে, আর টোটাল লেগেছে 5.36, তাহলে উঠতে কত সময় লেগেছে? তাহলে উঠতে সময় লেগেছে আমাদের, আচ্ছা উপরে উঠতে সময় লেগেছে 5.36 মাইনাস 5 সমান 0.36 সেকেন্ড। তাহলে যদি শব্দের গতিবেগ হয় ভি মিটার পার সেকেন্ড সমান শব্দের গতিবেগ, ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে T2 সমান কত? 0.36 সমান কত হবে? দূরত্ব বাই সময়, দূরত্ব কত? 122.5 বাই দূরত্ব বাই বেগ, বেগ কত হচ্ছে? ভি, তাহলে ভি কত হয়ে যাবে? 122.5 বাই 0.36, তার মানে হচ্ছে 12250 আর নিচে 36, ঠিক আছে। এটা করে দেখবে, মোটামুটি ওই 340-এর কাছাকাছি আসবে, আমি জানি না কত আসছে, দেখে নেবে করে কত হয় মিটার পার সেকেন্ড, আমি লিখে রাখলাম একটা আর কি, ঠিক আছে, এইভাবে করা যাবে। কি দিয়েছে? দুটি পাথরের টুকরোকে, 24 নম্বর, হ্যাঁ, দুটি পাথরের টুকরোকে একই মুহূর্তে খাড়া উপরের দিকে ছোড়া হলো, একটি অপরটির চেয়ে 35 মিটার বেশি ওপরে ওঠে, তাহলে এবং 2 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করে, তাহলে পাথরের টুকরো দুটির প্রক্ষেপ বেগ কত? খুবই সুন্দর কোশ্চেন এবং ভালো কোশ্চেন, ঠিক আছে, আমার তো খুব ভালো লাগে কোশ্চেনটা করতে। আমি ছবি দেখে নিই, কী আছে দেখো, দুটি পাথরের টুকরো আছে, এইখানে একটা আছে আর এইটা একটা, এইটাকে উপরে তুললাম, ছুড়ে দিলাম উপরে কত বেগে? সাপোজ বি হচ্ছে V1, এইভাবে তুললাম, এইটা মনে করে এতটা উঠলো, আচ্ছা, আর দ্বিতীয়টার বেগ কত? দ্বিতীয়টার বেগ আমি ধরে নিই V2, সেটা কত উঠলো? আরও একটু বেশি উঠলো, এতটা উঠলো মনে করো, তাহলে এইখান থেকে কতটা বেশি? এই হাইটটা কতটা? এটা হচ্ছে 35 মিটার বেশি, 35 মিটার
বেশি উঠলো, এবং বলছে 2 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করলো, এর নামতে সময় লেগেছে যা, মানে উপরে উঠে নামতে সময় লেগেছে, আর ওর নামতে সময় লেগেছে কত, +2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, উপরে ওঠার জন্য ধরে নিই এর হচ্ছে T1, টি ধরে নিই, ওপরে প্রথম পাথর টুকরোটার ওপরে উঠতে সময় লেগেছে T সেকেন্ড, তা দ্বিতীয়টার উপরে উঠা এবং নামা নিয়ে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে শুধু উঠতে কত লাগবে, 1 সেকেন্ড, মানে এখান থেকে এটা উঠতে 1 সেকেন্ড, আবার নামতে 1 সেকেন্ড। তাহলে এবার এর উঠতে, এখান থেকে উঠতে যা সময় লেগেছে এর সেই একই মোটামুটি সময় লাগবে। এইভাবে যদি করি আমি ধরে নিই, যদি এটা নয়, কারণ এখানে বেগ আলাদা, এখানে বেগ আলাদা, তো আমি ধরে নিচ্ছি যে উঠার জন্য যে 1 সেকেন্ড বেশি লেগেছে, তার জন্য নামার জন্য 1 সেকেন্ড বেশি লাগছে, তার জন্য 2 সেকেন্ড। তো 2 সেকেন্ডকে আমি ভাগ করে নিলাম 1 এবং 1-এ, তাহলে আমি এর বলতে পারি এর T+1 সেকেন্ড। তাহলে প্রথম পাথরটা উঠতে সময় লেগেছে T+1 সেকেন্ড, আর প্রথমটা T সেকেন্ড, দ্বিতীয়টা T+1 সেকেন্ড, T+1 সেকেন্ড, আর প্রথমটা উঠেছে H উচ্চতা মনে করি, আর তাহলে দ্বিতীয়টা হচ্ছে কত, H+35 উচ্চতা। ঠিক আছে, এবার তাহলে করতে পারি। জি এর মান দেওয়া আছে 10। তাহলে দেখো এবার প্রথমটার জন্য, প্রথম পাথরের জন্য কি হবে, প্রথম পাথরের জন্য কি আছে, প্রথম পাথরের জন্য দেখো লেগেছে, এখানে লেগেছে T সেকেন্ড, তাহলে আমি বলতে পারি যে এখানে বেগ শূন্য হয়ে যাচ্ছে, তাহলে আচ্ছা তাহলে এভাবে লিখি, 0 ইকুয়াল টু V1 মাইনাস GT মানে হচ্ছে G মানে 10, তাহলে 10 ইন্টু সময় লেগেছে উঠতে কত T, তাহলে বলতে পারি V1 সমান 10T। এটা 1 নম্বর। পাশে করছি দ্বিতীয় পাথরের জন্য। ঠিক আছে, দ্বিতীয় পাথরের জন্য তোমরা স্লো লাগলে ভিডিওটা 1.25 দেখে নেবে। দ্বিতীয় পাথরের জন্য কি না, একই হবে, V2 সমান 10 ইন্টু T+1। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, V2 মাইনাস V1 করি, V2 মাইনাস V1, তাহলে দেখো এখানে দেখো 10 আসবে একটা, আর 10 কি আছে তো এখানে, তো 10 কি, এখানে 10T+10 কেটে যাবে, শুধু 10 পরে থাকবে। এটাকে 2 নম্বর সমীকরণ দাও, এটাকে 3 নম্বর দাও। এরপর দেখো কী করছি, উচ্চতা নিয়ে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি 0 স্কোয়ার, এই ফর্মুলা লাগাচ্ছি, V² ইকুয়াল টু U² প্লাস 2AS। উপরে উঠছে, বেগ কমছে, জিটা মাইনাস, আমি উপরটাকে প্লাস ধরলে জিটা মাইনাস, তাহলে 0² ইকুয়াল টু V1² মাইনাস 2 ইন্টু জি এর মান 10 ইন্টু এইচ কত, এইচ ধরে নিলাম, ধরে নিচ্ছি এইচ, তাহলে V1² সমান 20H। ঠিক আছে, এটা 4 নম্বর সমীকরণ। একইভাবে দ্বিতীয় পাথরের জন্য কত হবে, V2² সমান 20 ইন্টু H+35। ঠিক আছে, এটাকে আমি 5 দিয়ে দিলাম। আবার V2² মাইনাস V1² করি, V2² মাইনাস V1² করলাম, কত হচ্ছে দেখো, 20H প্লাস 700, 35কে 20 দিয়ে গুণ করে 700 মাইনাস 20H, কেটে গেল, কত থাকলো পরে না 700। ঠিক আছে, এবার V2² মাইনাস V1² লিখতে পারি আমি, V2 প্লাস V1 ইন্টু V2 মাইনাস V1 সমান কত হচ্ছে 700। এবার দেখো এইখান থেকে V2, আচ্ছা কালি চেঞ্জ করে দিন, কী আছে এখানে, V2 মাইনাস V1 সমান 10, বসাও, V2 প্লাস V1 ইন্টু V2 মাইনাস V1 সমান 10, তাহলে হয়ে যাচ্ছে কত 700, কেটে গেল একটা 70, তাহলে হয়ে যাচ্ছে কত, এটাকে দিয়ে দিচ্ছি আমি 6 নম্বর সমীকরণ। তাহলে দুটো সমীকরণ পাচ্ছি, আছে V2 মাইনাস V1 2 নম্বর, তো 2 থেকে V2 মাইনাস V1 সমান 10, আর আরেকটা 6 থেকে পাচ্ছি V2 প্লাস V1 সমান 70। এখান থেকে কী বলতে পারো, সমাধান করতে পারবে তোমরা। V1 কমটা কত, V1 সমান হচ্ছে দেখো 70 থেকে বাদ দাও 10 থেকে 2 দিয়ে ভাগ করলে এই 60 30, এটা 30, আর আরেকটা হচ্ছে V2 সমান 40 মিটার পার সেকেন্ড হয়ে যাবে একক। ঠিক আছে, এইভাবে বুঝতে পারছো, এইভাবে করতে হবে, সহজ অঙ্ক কিন্তু এটা, একটু লেন্দি কিন্তু সহজ, ভালো। কত নম্বর এবার, 25 নম্বর। হ্যাঁ 24 নম্বরটা, আচ্ছা আমি আগেরটা কোনটা করলাম, আগেরটা 24 করলাম, ঠিকই আছে। 25 দেখো, একটি বেলুন 15 মিটার পার সেকেন্ড সমবেগে উল্লম্বভাবে ওপর দিকে গতিশীল। তারপরে কি আছে,
তারপর আছে ভূমি থেকে 100 মিটার উচ্চতায় বেলুনটি থেকে একটি বল ফেলা হলো, সেটি ভূমি স্পর্শ করতে কত সময় নেবে? 15 মিটার পার সেকেন্ড বেগে বলতেছিল উপর দিকে। তাহলে আমি ছবিটা আঁকি ডান দিকে। এই যে বেলুন নিয়ে নিলাম, এটা উপর দিকে গতিশীল হচ্ছে কত বেগে? উপর দিকে এটা বেগে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, লিখে নিলাম। ভূমি থেকে যখন উচ্চতা এইচ, আমি একটা হাইটকে ধরে নিচ্ছি ভূমি, এটাকে আমি ধরে নিচ্ছি ভূমি গ্রাউন্ড, যার উচ্চতা এইচ ইকুয়াল টু 0। তাহলে বেশ, এবার এইটা বেশ ঠিক আছে, এই দেখো এইটা কি বলছে, যখন ভূমি থেকে যখন 100 মিটার উচ্চতায়, তাহলে এইটা হয়ে যাচ্ছে কত? এই লাইনটা হয়ে যাচ্ছে এইচ ইকুয়াল টু 100 মিটার। উচ্চতায় বেলুনটি থেকে একটি বল ফেলা হলো, তাহলে এখান থেকে একটি বলকে আমি ফেলে দিচ্ছি নিচে, ঠিক আছে। সেটি ভূমি স্পর্শ কত সময় নেবে কত? এবার দেখো ভালো বুঝবে, যখন বেলুনটি থেকে যখন বলটা ছেড়ে দেবো, তখন বলের বেগ কত হবে। যখন বেলুনটি থেকে বলটা ছাড়াবো, তখন যেহেতু বেলুনটার সঙ্গে যে যাত্রী আছে, সে বলটাকে ধরে আছে এইভাবে ধরে আছে, বেলুনটার সঙ্গে সঙ্গে বলটাও কত বেগে উঠছে? 15 মিটার পার সেকেন্ড বেগে। যখন ছেড়ে দেবে, তখন শুধুমাত্র ওপরে বল ক্রিয়া করবে, নিচের দিকে বল, কিন্তু ওই মুহূর্তে যে বেগটা ছিল 15 মিটার পার সেকেন্ড, সেই বেগটা তার থেকে যাবে। তাহলে প্রাথমিক বেগ হয়ে যাচ্ছে কত? ইউ ইকুয়াল টু প্লাস 15 মিটার পার সেকেন্ড। আমি ঊর্ধ্বমুখী দিকটাকে ধরছি প্লাস, ঠিক আছে। আচ্ছা, মনে করি টি সেকেন্ড সময় লাগবে, মনে করি নামতে অর্থাৎ ভূমি স্পর্শ করতে টি সেকেন্ড সময় লাগে, ঠিক আছে। এরপর তাহলে টি সেকেন্ড পরে কোথায় নেমে আসবে? টি সেকেন্ড পর নেমে আসবে এইচ ইকুয়াল টু 0-তে। তাহলে টি সেকেন্ড পরে এইচ ইকুয়াল টু 0-তে। এবার আমি একটা সমীকরণ লিখছি, দেখো ভালো করে। এস ইকুয়াল টু S0 প্লাস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস মানে হচ্ছে অন্তিম, মানে টি সময়ে অবস্থান হচ্ছে এস, স্মরণ। S0 হচ্ছে টি ইকুয়াল টু 0 টাইমে, টি ইকুয়াল টু 0-তে মানে যখন ঘটনা শুরু হয়েছে তখনকার অবস্থান। তো সেই অনুযায়ী, আর ঊর্ধ্বমুখী বেগটাকে আমি প্লাস, ঊর্ধ্বমুখী যা যা আছে সব প্লাস ধরেছি। এটা ত্বরণ, তাহলে আমি বলতে পারি এই যে এটা ত্বরণ। তাহলে এস ইকুয়াল টু টি সময় পরে কোথায় যাবে? 0-তে। বেশ, S0 মানে টি ইকুয়াল টু 0-তে কোথায়? যখন তুমি বেলুন থেকে পাথর ছাড়ছো, তখন কত উচ্চতায় আছে? 100 মিটার। তাহলে আমি 100 মিটার লিখে দিলাম। প্রাথমিক বেগ ইউ কত? প্লাস 15 মিটার পার সেকেন্ড। আর জি, এ সমান ত্বরণ মানে হচ্ছে মাইনাস জি, কারণ জিটা নিচের দিকে, এই দিকে ক্রিয়া করছে অভিকর্ষ ত্বরণ, তাহলে মাইনাস, ঊর্ধ্বমুখী প্লাস ধরেছি, জি হয়ে গেল। মান বসিয়ে দাও। তাই আমি বলতে পারি 0 ইকুয়াল টু 100 প্লাস ইউটি, ইউ মানে হচ্ছে 15 ইন্টু টি মাইনাস জি, একটা হাফ থাকবে টি স্কোয়ার, আর জি এর মান 10 ধরে নিতে হবে। তাহলে 0 ইকুয়াল টু 100 প্লাস 15t মাইনাস জি এর মান 10 বসালে হয় জি 10/2 5t স্কোয়ার, কেটে দাও 5 3 15 20, তাহলে হচ্ছে টি স্কোয়ার মাইনাসটাকে প্লাস করে নিলাম, তাহলে মাইনাস 3t প্লাস 20 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এবার টি এর মান বের করতে পারবে, টি এর মান কত হবে? 5 তো হবে না, তাহলে টি ইকুয়াল টু মাইনাস অফ -3 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, মানে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 4, দেখি টি স্কোয়ার, আচ্ছা এখানে মাইনাস বসবে, হ্যাঁ এখানে মাইনাস, টি স্কোয়ার আগে মাইনাস আছে, সেটাকে প্লাস করেছি, তাহলে টি 3-এর আগে প্লাস ছিল সেটা মাইনাস হলো, 20 আগে প্লাস ছিল সেটাও মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি মানে 3 স্কোয়ার হয়ে গেলো, মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 1, সি মানে কত? আবার মাইনাস 20, তাহলে মাইনাস 20 হলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 20/2 ইন্টু এ মানে হচ্ছে 1, ঠিক আছে। এই হিসাবটা করে দেখো, 3 প্লাস মাইনাস রুট ওভার অফ 80 প্লাস 9 89/2, ঠিক আছে। তাহলে এখানে বসলো 1.5, আর দেখো রুট ওভার করলে নিশ্চয়ই এটা এটা যখন রুট ওভার করবো তাহলে 3-এর থেকে বেশি আসবে, তাহলে আমি প্লাস নেবো, অবশ্যই মাইনাসটা নেবো না, কারণ দূরত্ব মাইনাস হতে, সময় তো মাইনাস হতে পারে না। হ্যাঁ, সময় মাইনাস হলে তার একটা তাৎপর্য আছে, কিন্তু সেটা এখন বলে লাভ নেই। তো এবার প্লাস রুট ওভার 89, এবার 89-এর রুট ওভার কী করে বের করবে? আমি মোটামুটি একটা হিসাব করছি, দেখো আমার কাছে এখন ক্যালকুলেটার নেই। তো 81-এর স্কোয়ার
মানে 81 হচ্ছে 9 স্কোয়ার, তাই তো? তাহলে 9 থেকে একটু বেশি হবে। আবার দেখো এদিকে 100 মানে হচ্ছে 10 স্কোয়ার। তাহলে কতটা গ্যাপ আছে এদের গ্যাপ আছে 19 গ্যাপ আছে, ঠিক আছে? 19 গ্যাপ মানে মাঝামাঝিতে যাচ্ছে, এটা মোটামুটি মাঝা, তাই 9 পয়েন্ট। আচ্ছা, ওই মোটামুটি 5 তো হবে না, ওই মোটামুটি এটা হয়ে যাচ্ছে 4 মতো হয়ে যাবে। তাহলে 1.5 প্লাস 9.44 নিয়ে নিলাম, ঠিক আছে, সেকেন্ড মোটামুটি একটা নিয়ে নিলাম। তাহলে হচ্ছে 9 আর 1 কত হয়, এটা 10.95, সরি 94 সেকেন্ড, এরকম একটা অ্যান্সার আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস আছে, 2 আছে নিচে 2টা আমি লিখে নিই, ঠিক আছে? 2টা লিখে নিই। তো এটা 1.5 প্লাস 9.44 মানে হচ্ছে 4.75 করলে 77। এটা হিসাব করে দেখো, যা আসছে সেটা হবে অ্যান্সার। তাহলে এইটা বুঝতে পেরেছো তো, যে আমি যে বলছি এটা, সেটা হচ্ছে যে এই জিনিসটা করতে পারলেই হলো, ঠিক আছে? এইটা করতে পারলেই হবে, যে এখানে কোনটা কি নির্দেশতন্ত্র ধরে করতে হবে। গ্রাউন্ডে আসছে 0, কখন টি সময়ে, এটা t=0-তে এই ঘটনা ঘটেছে, t=t-তে এই ঘটনা ঘটবে, এখানে নেমে আসবে, নিচের দিকটা মাইনাস ওপর দিকটা প্লাস, তো এইভাবে চললো আর কি, ঠিক আছে? কত নম্বর অঙ্ক দেখো, 26, এনসিআরটির টাইপের কোশ্চেন, ঠিক আছে? এনসিআর টাইপের কোশ্চেন, ছায়া অ্যাপে সলিউশনটা তোমরা দেখে থাকতেই পারো অবশ্যই, মাথায় হয়তো অর্ধেক ঢুকবে না। আমি বলছি দেখো কীভাবে করতে হবে। আপেক্ষিক গতি পড়েছ? আপেক্ষিক গতি, ওই আপেক্ষিক গতির কনসেপ্ট আমি এখানে লাগাবো, ঠিক আছে? কারণ আমি বলি, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এইচএসে আসার সম্ভাবনা খুবই কম, মানে 11-এর যে পরীক্ষাতে তোমার ছায়া অ্যাপে যে সলিউশন করা আছে, ঠিক আছে? এনসিআরটিতে যেটা আছে, এনসিআরটি তোমরা অনেক ওয়েবসাইট দেখবে, সেখানেও সলিউশন করা আছে, ঠিক আছে, একদম আমি বলছি না, কিন্তু ওই প্রশ্ন পরীক্ষা আসার মতো নয়। ওই প্রশ্ন পরীক্ষা আসে না। যেটা হতে পারে সেটা হচ্ছে ওই কম্পিটিটিভ পরীক্ষা নিয়ে যেইতে আসতে পারে, সেক্ষেত্রে করার উপায় কী সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। বেশিক্ষণ নয়, একদম 4 থেকে 5টা সমীকরণ, সেখানে তোমাদের উত্তর হয়ে যাবে। আপেক্ষিক গতি নিয়ে নাও, দেখো পড়ে নিই অঙ্কটাকে। চণ্ডীগড় ও আম্বালার মধ্যে বাস চলাচল করে। আমি এক কাজ করি, দুটো জায়গা নিচ্ছি, একটা হচ্ছে নাম দিচ্ছি চণ্ডীগড়, আর একটা নাম দিচ্ছি এখানে আম্বালা। আম্বালা বাস চলাচল করে, উভয় দিক থেকে মিনিট অন্তর বাস ছাড়া হয়। তাহলে এখানে একটা বাস ছাড়লো, একটা বাস t=0-তে ছাড়লো, তারপরে t=t-তে, আবার t=2t-তে, এভাবে বাস ছাড়বে। এখানেও তাই, এদিক থেকে বাস ছাড়ছে t=0-তে, t=t, t=2t ইত্যাদি সময়। একজন বালক সাইকেলে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চণ্ডীগড় থেকে আম্বালা যাওয়ার পথে দেখে যে আম্বালাগামী বাস তাকে প্রতি 15 মিনিট অন্তর অতিক্রম করছে। পরেরটা পরে পড়ছি। তাহলে একজন বালক সাইকেলে চেপে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চণ্ডীগড় থেকে আম্বালা। এক কাজ করি, বাসের বেগগুলোকে আমি সমান ধরে নিই ভি, এটা হয়ে যাচ্ছে ভি, অবশ্যই -ভি। উল্টো দিক, যখন আপেক্ষিক গতি নেবো না, তখন কিন্তু আমাদের দিকটাও ধরে নিতে হবে। আমি যদি এই দিকটাকে যদি প্লাস নিই ভি, তাহলে আমি এই দিকটাকে অবশ্যই মাইনাস নেবো, যে কোনো সাইকেলের বেগ হোক আর গাড়ির বেগ হোক। তাহলে দেখছে যে যাওয়ার সময় দেখে যে আম্বালাগামী, আচ্ছা কোথা থেকে যাচ্ছে, চণ্ডীগড় থেকে আম্বালা। তো সাইকেলের আরোহী কোন দিকে যাচ্ছে, সাইকেল আরোহীকে কালো দিয়ে দিলাম, ঠিক আছে? এদিকে সাইকেল আরোহী গতি কত, 10 কিলোমিটার প্রতি ঘন্টা, 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং সেটাকে ডান দিকে যাচ্ছে, তো প্লাস নিচ্ছি। আমরা যাওয়ার পর দেখেছে আম্বালাগামী বাস থেকে প্রতি 15 মিনিট অন্তর, তার মানে এখানে জিনিস বোঝাও যে 15 মিনিট মানে কেন হচ্ছে। আমি যদি হয় সেই বালকটি, আমি যদি অবজারভার হই, তাহলে আমি যখন এখানে বসে থাকবো, এখানে বসে থাকবো, বা আমি যদি এখানে বসে থাকি, বা এখানে যে কোনো জায়গাতে আমি যদি বসে থাকি, স্থির থাকি, তাহলে আমি দেখছি কি এখানে একটা বাস এখানে আসছে, এখানে এলো, তার মিনিট পর, ধরো টিটা হচ্ছে 2 মিনিট, তাহলে 2 মিনিট পর আবার একটা বাস আসবে, 4 মিনিট পর আবার একটা বাস আসবে, 6 মিনিট পর আবার একটা বাস আসবে, ঠিক আছে? এইভাবে। কিন্তু আমি যদি এগিয়ে যাই, তাহলে বাসটা দেখো, আমি ধরো এখান থেকে এতটা এগিয়ে গেলাম, তাহলে বাসটাই কিন্তু আর এখান থেকে এতটা আসতে হচ্ছে না, তখন বাসটাকে জাস্ট এইটুকু এলেই চলছে, ঠিক আছে? এইটুকু এলেই চলছে। সেই জন্য কী হচ্ছে, যে ছেলেটা বা বালকটা যে কী সময় পরপর দেখছিল, সে এখন প্রতি 15 মিনিট পরপর দেখছে। আচ্ছা, এখানে কী লেখা আছে, চণ্ডীগড় থেকে
আম্বালা যাওয়ার পথে চণ্ডীগড় থেকে আম্বালাগামী বাস, তার মানে আচ্ছা এটা আমি আমি এইটার হিসাব করলাম, 5 মিনিটেরটা। হ্যাঁ, এইটা হিসাব করলাম যে চণ্ডীগড়গামী বাস অর্থাৎ আম্বালা থেকে চণ্ডীগড় যাচ্ছে, আম্বালা থেকে চণ্ডীগড় যাচ্ছে, হ্যাঁ তখন 15 মিনিট নয়, সরি 5 মিনিট। 5 মিনিট পর পর, কারণ কি সময়টা কম লাগছে এখন, কেন সময় কম লাগছে, কারণ বারোটা নিজেও তো এগিয়ে যাচ্ছে, একটা বাসে দেখা পেলো, তা বেশ, তারপর যদি বসে যায় তাহলে আবার সেই অনেকক্ষণ পর আসবে, কিন্তু বাসটা কী হয়েছে আবার দেখো এই যদি এগিয়ে যায় তাহলে বাসটা আবার সময় কম লাগবে আসতে, আবার এগিয়ে গেলো বাসটা আবার সময় কম লাগবে পরে বাসটা, এইভাবে সময় কম লাগছে। কিন্তু যদি বাসটা এই ছেলেটা যদি এইদিকে মানে এইদিকে যাচ্ছে, কিন্তু এখন আম্বালাগামী বাস মানে কোনটা, আম্বালাগামী মানে যেটা চণ্ডীগড় থেকে আম্বালা যাচ্ছে, দেখো লেখি হিসাব করো, এখানে এখানে বালক আছে, এখানে চণ্ডীগড় আছে, এখানে আম্বালা আছে, বালকটা যাচ্ছে এইদিকে, তাহলে এবার যদি বসে থাকতো তাহলে কী হতো, একটা বাস এখানে ছাড়লো, 30 সেকেন্ড পরে আবার একটা বাস এখানে আসবে, আবার 30 সেকেন্ড পরে দেখতে পাবে, কিন্তু বালকটা এগিয়ে যাচ্ছে, তার মানে কী হচ্ছে, সাপোজ এখান থেকে এখানে এগিয়ে গেছে, তাহলে বাসটাকে এখন এখান থেকে এতটা ক্রস করতে হবে তবেই বালকটা দেখা পাবে, আবার ধরো বালকটা এগিয়ে গেল, তাহলে আবার পরে যে বাসটা তাকে এতটা যেতে হবে তবে এখন কভার হবে, এরকমভাবে। কারণ যখন এই বাসটা প্রথম বাসটা দেখা পেয়েছে তখন অলরেডি দ্বিতীয় বাসটা একটু এগিয়ে চলে এসছে, তাহলে এখান থেকে তাকে এতটা যেতে হচ্ছে, যখন এখানে দেখা পেয়েছে তখন আবার তৃতীয় বাসটা একটু এগিয়ে চলে এসছে, পরের বাসটা ঠিক আছে এতটা এগিয়ে চলে এসছে, তাহলে তখন এখানে দেখা পেয়েছে, এরকমভাবে। তার মানে কি সময়টাও বেশি লাগছে বাসটাকে অতিক্রম করতে, বা বাসটাকে বালকটাকে অতিক্রম করতে সময় বেশি লাগছে বলে 15 মিনিট পর পর। ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় মুছে দিই। তাহলে কি হচ্ছে দেখো ব্যাপারটা এরকম যে এখানে জিনিস দেখতে হবে, যে লিখতে হবে, কী লিখতে হবে, আম্বালাগামী বাস, আম্বালাগামী বাসের, আম্বালা মানে কোন দিকটাতে, অবশ্যই এর দিকে, বাসের বালক সাপেক্ষে আপেক্ষিক বেগ, বালক সাপেক্ষে আপেক্ষিক বেগ কত হবে, আপেক্ষিক বেগ সমান দেখো আম্বালাগামী বাসের বেগ আমি ধরেছি কোন দিকে, আম্বালাগামী বাস যাচ্ছে অবশ্যই ডান দিকে যাচ্ছে, তো প্লাস ভি মাইনাস বালকটার বেগ কোন দিকে, 10 কিলোমিটার ডান দিকে, তাহলে -10, ঠিক আছে, কিলোমিটার/আওয়ার লিখে দিলাম, এখানে ধরলাম কিলোমিটার/আওয়ার, এখানে কিলোমিটার/আওয়ার। আর চণ্ডীগড়গামী বাসের বালক সাপেক্ষে বেগ কত হবে, যখন আপেক্ষিক বেগ বের করবে, যার সাপেক্ষে বেগ করবে তার বেগটাকে বিয়োগ দিয়ে দেবে, সমান হচ্ছে দেখো বাসের বেগ, চণ্ডীগড়গামী বাস যাচ্ছে কোন দিকে, বাঁ দিকে যাচ্ছে, তার মানে মাইনাস ভি, আর বালকের বেগ কোন দিকে, ডান দিকে আছে, -+10, তাহলে আমি এখানে লিখলাম কিলোমিটার/আওয়ার, তাহলে হয়ে যাচ্ছে কত, -v -10, আমি মান নিচ্ছি, মাইনাস নিয়ে লাভ নেই, মানটা দরকার, অর্থাৎ v+10 তার মান হয়ে গেলো কিলোমিটার/ঘন্টা। তাহলে আপেক্ষিক বেগ মানে আমি ধরে নিলাম বালকটা স্থির আছে, শুধু বাস যাতায়াত করছে, যেহেতু বালককে আমি স্থির ধরে নিয়েছি সেই জন্য এখন সময়টাও আলাদা লাগছে এবং বাসের বেগটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, যেমন দিক আছে সেই অনুযায়ী বেগ বাড়া কমা করছে। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি জানি কি দূরত্ব, সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ, তাহলে আমি যেহেতু বালকটাকে স্থির ধরে নিয়েছি তাহলে দূরত্ব আমার কাছে স্থির হয়ে গেল, কারণ বালকটা এগিয়ে যাচ্ছে না, তাহলে বালকটা যেহেতু এক জায়গায় স্থির হয়ে গেল, তাহলে বাসগুলোকে জাস্ট বালকটার পজিশনটাকে অতিক্রম করতে হবে, তো দূরত্ব ফিক্স হয়ে গেল, তাই আমি বলতে পারি সময় টি ইজ ইনভার্সলি, অর্থাৎ মানে সমানুপাতি, ব্যস্তানুপাতি হচ্ছে 1/v এর, হ্যাঁ বেগের, তাহলে আমি কি লিখতে পারি t1/t2 সমান v2/v1। এবার t1 মানে আমি ধরে নিচ্ছি যে, বা এখানে যদি এটা তো তোমার লিখতে হবে করলে, এবার দেখো এটা যদি বলো যে না এটা বুঝতে পারছি না, তাহলে এক কাজ করো, প্রথমে সময় কত লাগতো, টি সময় অন্তর লাগতো, টি লিখলাম, এখন সময় বেশি লাগছে, যদি ধরো বেশি লাগে সময়, তাহলে 15 মিনিট আগে টি সময় পর বাস ছাড়ছিল, এখন কত সময় পর বাস ছাড়ছে, 15 মিনিট পর পর, ঠিক আছে। তাহলে এক কাজ করি, যখন বেগ হচ্ছে v+10 আর বেগ যখন v-10, তাহলে যখন v+10 বেগ বেশি তখন সময় কম লাগা উচিত, হ্যাঁ, তাহলে টি এর জন্য যদি সময় ভি লাগে তাহলে এখানে দেখো যখন বেগ বেশি তখন সময় কম লাগা উচিত, তাহলে ব্যস্তানুপাত সম্পর্ক, তার মানে এর যে করেসপন্ডিং সময়টা তার নিচে বসবে,
এবং যখন সময় কম তার বেগ বেশি, এই বেগ যখন কম তখন সময় বেশি লাগা উচিত। তো এর যে করসপন্ডিং সময়টা উপরে বসবে ব্যস্তানুপাত সম্পর্ক, তাহলে আমি লিখছি কি ভি প্লাস 10-এ 15 লিখছি, ভি মাইনাস 10-এ লিখছি 5। এবার তোমরা এটাও বলতে পারো যে হ্যাঁ ভি প্লাস 10 মানে বেশি, তাহলে এটা কি ভগ্নাংশ 1-এর থেকে বড়, তাহলে এটাকেও 1-এর থেকে বড় হতে হবে। আমি যদি 5/15 করে দিই তাহলে 1/3 হয়ে গেল, তার মানে উপরে বড় সংখ্যা বসতে হবে, নিচে ছোটো সংখ্যা বসতে হবে। সেটাই আমি করেছি, এইভাবে ভাবতে পারো। তাহলে কত 3, তাহলে দেখো হয়ে যাচ্ছে 3v মাইনাস 30 সমান ভি প্লাস 10, 3v থেকে বাদ দাও ভি, 2v সমান 40, ভি সমান হয়ে গেল 20 কিলোমিটার পার আওয়ার। ভিটা কি চলে এলো বাসের গতিবেগ। ভিটা কি ধরেছি ওপরে ছবিতে বাসের, দেখো এগুলো কি ধরেছি বাসের গতিবেগ ধরেছি, ঠিক আছে। এবার কি ধরবো যে সময়, কত সময় অন্তর, ঠিক আছে, সময় বের করছি কত সময় পর পর বাস ছাড়ছে। দেখো বাস ধরেছি কী সময় পর পর বাস ছাড়ে, তাহলে যদি আমি এক কাজ করি এই সমীকরণে লিখি যে ভি প্লাস 10 বাই বাসের বেগ যদি স্বাভাবিক বেগ, মানে যখন ছেলেটা বসে আছে তখন বাসের বেগটা স্বাভাবিক বেগ ভি সমান কত হবে, দেখো বেগ যখন বেশি তখন সময় কম লাগছে, কত 5 মিনিট লাগছে। আর যখন বেগ কম তখন সময় কত লাগছে, স্বাভাবিক বেগে স্বাভাবিক সময় অর্থাৎ টি লাগছে, ছোটো হাতের টি, ঠিক আছে। তাহলে ভি এর মান বসিতে হবে, ভি এর মান 20, তাহলে 30/20 সমান t/5, ঠিক আছে। 20 কত গুণ হয়, 1.5 গুণ, তাহলে 5-এরও 1.5 গুণ করে দাও, তাহলে টি এর মান চলে আসবে 7.5, ঠিক আছে। 7. অতএব 7.5 মিনিট পর পর বাস চলাচল করে। বাস এইভাবে অঙ্কটা করতে হবে। কতগুলো সমীকরণ নিলাম আমি সমীকরণ তোমার প্রথমে বুঝে গেলে তো বাস এই একটা লিখতে হলো, দুটো লিখতে হলো, আর এই 3 লাইন 4 লাইন 4টে সমীকরণ আর 5 লাইন, এই 5টা সমীকরণ তোমার অঙ্কটা হয়ে গেল। এবং এইভাবে কিন্তু করতে হবে, এটা বেশি বড় করে বেশি জেনে লাভ নেই, যেটা করা সেটা করতে হবে। বাস আপেক্ষিক বেগ যখন আমার হাতে আছে, একটা টুল যন্ত্র যখন আছে, তো আমি কেন ব্যবহার করবো না। তাহলে কী করলাম আমি, দেখো ধরে নিলাম বাসের বেগ হচ্ছে স্বাভাবিক বেগ ভি, যখন ছেলেটা যখন যাতায়াত করছে 10 কিলোমিটারে তখন একই দিকে গেলে বেগ কম লাগে, বিপরীত দিকে গেলে বেগ বেশি লাগে। তো বেগ যখন বেশি লাগছে ভি প্লাস 10, তখন সময় কম লাগছে 5, তার মানে নিচে বসে গেল এইটা। আর ভি মাইনাস 10 যখন, তখন 15 সময় লাগছে, বেগ কম সময় বেশি। এখানে সলিউশন করলাম, আবার ওই সমীকরণ ব্যবহার করলাম, স্বাভাবিক বেগ যখন ভি তখন সময় টি, যখন বেগ বেশি তখন সময় কম, ঠিক আছে। এইটার সঙ্গে এইটা সমাধান করে দাও, বেরিয়ে চলে আসবে। দেখো ওই কনসেপ্টটাকে আরও একটু স্ট্রং করার জন্য আমি মাঝের অঙ্কটা স্কিপ করে আমি পরের অঙ্কটা নিয়ে এসেছি। কত নম্বর অঙ্ক, 28। একই অঙ্ক, দুটি শহর এ ও বি এর মধ্যে নিয়মিত সমদ্রুতিতে বাস চলাচল করে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সমদ্রুতিতে মানে দুটোরই বাসের বেগ সমান, দুটি শহর প্রতিটি থেকেই টি সময় অন্তর অন্তর বাস ছাড়ে, একটি লোক সাইকেলে করে 20 কিলোমিটার দ্রুতিতে এ থেকে বিতে। বাস আমি করে নিচ্ছি এ একটা শহরের নাম, আর এইদিকে বি একটা শহরের নাম। যখন এ থেকে বিতে বাস যাচ্ছে তখন ডান দিকে যাচ্ছে, বেগ কত প্লাস ভি, অবশ্যই কিলোমিটার পার আওয়ার বাসের, হ্যাঁ এগুলো কিন্তু বাসের। আর যখন বি থেকে এতে যাচ্ছে তো মাইনাস ভি, অর্থাৎ উল্টো দিকে, ঠিক আছে। এ থেকে বিতে শহরে আছে একটি লোক সাইকেলে করে, লোকটার জন্য আমি ব্ল্যাক ইউজ করি। লোকটা যাচ্ছে এই দিকে, কত বেগে, লোকটার বেগ হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং অবশ্যই প্লাস নিতে হবে। তাহলে লোকটির সাপেক্ষে বেগ ধরে নিই, লোকটির সাপেক্ষে বেগ। দেখো যে যাচ্ছে বি থেকে এতে যে বাস যাচ্ছে তার আপেক্ষিক বেগ হবে অবশ্যই ভি প্লাস 20, কারণ কি লোকটির দিক কোন দিকে, ডান দিকে, আর বি থেকে এতে যাচ্ছে বাঁ দিকে, এই বি থেকে এতে বাঁ দিকে, দুটি বিপরীতমুখী হলে বেগ যোগ হয়ে যায়, এটা তোমরা জানো, বা আমি এখনই দেখালাম একটু আগের অঙ্কটাতে। আর এ থেকে বিতে যে যাচ্ছে তার জন্য বেগ হবে অবশ্যই ভি মাইনাস 20 কিলোমিটার পার ঘন্টা, কারণ দুটোই একই দিকে, এ থেকে বিতেও ডান দিকে যাচ্ছে আর লোকটিও ডান দিকে যাচ্ছে। এবার তুমি বলতে পারো যে 20 মাইনাস কেন 20 করলাম না, এই 20 মাইনাস ভি করলাম না, কারণ লোকটির বেগের থেকে বাসের বেগ অবশ্যই বেশি, হ্যাঁ ভি গ্রেটার দেন 20, তাই ভি মাইনাস করেছি। বাসের থেকে লোকটি তো জোরে সাইকেল চালাবে না, এটা ধরে নেওয়া হয়েছে। বেশ, সময় কত লাগে দেখো 18 মিনিট এবং 6 মিনিট, প্রকৃত সময় লাগছে টি মিনিট। এখান থেকে এখানে বাস যেতে সময় লাগে
সেটা দেওয়া নাই, কিন্তু বাস ছাড়ে কত সময় পর পর, টি সময় পর পর, টি, 2t, 3t এরকম। আর এখানেও তাই, টি, 2t, 3t ইত্যাদি সময় পর পর। তাহলে এখন কিন্তু দেখা হচ্ছে কোন সময়, 18 মিনিট এবং 6 মিনিট। তাহলে আমি কী করলাম, ওই একই, ভি প্লাস 20/v-20 সমান 18/6। নিচে বড়, উপরে বড় সংখ্যা, উপরে বড় সংখ্যা, নিচে ছোটো, নিচে ছোটো, 3। ঠিক আছে, তাহলে দেখো 3v-60 সমান হচ্ছে ভি প্লাস 20। তাহলে 2v সমান কত হয়ে যাবে, 80 হয়ে যাবে, ভি সমান 40 হয়ে গেল। বেশ, এবার দেখো প্রকৃত সময় নিয়ে নিই, প্রকৃত বেগ, প্রকৃত সময়। প্রকৃত বেগ ভি, আর বর্ধিত বেগ যদি ভি প্লাস 20 হয়, তাহলে ভি প্লাস 20 জন্য সময় কম লাগবে। সময় কত লাগছে, 6 মিনিট। 6 মিনিট তো, হ্যাঁ 6 মিনিট। আর অরিজিনাল বেগ কত, ভি, তার জন্য সময় কত লাগে, টি সময় পর পর, টি নিলাম। কোনাকুনি ভি এর মান বসিয়ে দাও, 40 আর 20 60, 60/20 সমান t/6। কত হচ্ছে, 20 × 3 = 60। আচ্ছা, এখানে ভি এর মান 40 বসছে না, 40 বসবে, ঠিক আছে 40, আর এখানে 6। তাহলে কত হচ্ছে, 40 জেরে 60, জের মানে জের গুণ 1.5। তাহলে 6কে 1.5 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে কত, 9 মিনিট। তার মানে 9 মিনিট পর পর বাস ছাড়ে। ঠিক আছে, 9 মিনিট পর পর বাস ছাড়ে। তো এটাই হলো আমাদের পরপর দুটো অঙ্ক। এরপরে মাঝেটা কী করলাম, কারণ মাঝেটা একটু আলাদা আছে, ওইটাকে আমি আপেক্ষিক ত্বরণ এবং আপেক্ষিক বেগ দিয়ে করাবো, এটা পরে, আজকের ভিডিওতে হবে না, এইটুকুই থাক।